আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন সঙ্গীন প্রণয় শক্তি। লিখেছেন সুরায়ে রাফা। পর্ব সংখ্যা 17। চলুন আজকের পর্ব শুরু করি। অবশেষে কৃতিক যখন বাড়িতে ফিরল তখন সবে সবে ভোর হয়েছে মাত্র। চারিদিকে সূর্যের সোনালি ছটা নিদারুণ আলো ছড়াচ্ছে। ডুপ্লেক্স বাড়িটা কাঠের শোপিসের মতন মাথা উঁচু করে স্বস্থানে দাঁড়িয়ে আছে। এই একটা মায়া যা কৃতিককে আজ অবধি ছেড়ে যায়নি। ফ্রেঞ্চ গেট ছাড়িয়ে টলতে টলতে ভারী পদচলে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কৃতিক। ওর চোখ দুটো আগের চেয়েও অনুভূতি শূন্য। প্রতিটি কদমে অজানা আক্রমণ হানা দিচ্ছে হৃদয়ে। সেখান থেকে কেউ একজন অসহায় গলায় চিৎকার করে বলছে, ভেতরে যাস না, কষ্ট হবে। ওখানে ওরও নেই, সব ফাঁকা। তৎক্ষণাৎ জিদ্দি উগ্রমনটা গম্ভীর ধারালো গলায় বলে উঠছে, না থাকলে নেই। ওই মিথ্যাবাদীটা কবেই বা ছিল আমার। কয়েকটা দিনের জন্য ফিরে এসে কেবল হৃদয়টাকে এক সমুদ্র জলশ্বাস তুলে দিয়ে আবার জায়গা মতো ফিরে গিয়েছে। ছলনাময়ী একটা। নিজের সব কিছু দিয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি। শেষ কথাতে দম আটকে এলো কৃতিকের। চোখ দুটো বন্ধ হয়ে এলো তৎক্ষণাৎ। আবারও সেই এলোমেলো অনুভূতি। অরুর গায়ের মিষ্টি গন্ধ, অরুর নরম তুলতুলে ঠোঁট, ওর স্পর্শ, সব কিছু এখনো জীবন্ত দু চোখের পাতায়। সেসব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় কৃতিক। তবে জিদ্দি মস্তিষ্কটা খুব বেশিক্ষণ ভাবতে দিল না অরুকে। সব কিছু মাথা থেকে ঠেলে সরিয়ে আকস্মাৎ চোখ দুটো খুলে ফেলল ও। পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে গেল মেন ডোরের কাছে। দরজা খুলতে খুলতে হাতের পিঠ দিয়ে সে কখন থেকে এক নাগারে নাকের ডগা করছে কৃতিক। ব্যাপারটা বিরক্তিকর আর আশঙ্কাজনক, কিন্তু কৃতিকের কাছে প্যানিক অ্যাটাক নতুন কিছু নয়। তাই ও এসবে কোনোরূপ পাত্তা না দিয়েই চুপচাপ ভেতরে ঢুকে গেল। ভেতরে প্রবেশ করে হলরুমে পা রাখার সঙ্গে সঙ্গে চোখের দৃশ্যগত হলো বিড়াল ছানার ডোরা। আবারও সেই অরুর স্মৃতি। বিরক্তিতে এবার চিরবিরিয়ে উঠল কৃতিক। গর্জে উঠে তেতো গলায় ডোরাকে ধমকে সুরে বলল, তুই এখনো এখানে কি করছিস? যা ভাগ। অবুঝ প্রাণী ডোরা কি বুঝলো কে জানে, হুট করে মিয়াও মিয়াও আওয়াজ করা থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। ডোরাও চলে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। অতঃপর কাতর কণ্ঠে বলে উঠল, যাস না ডোরা। ডোরা গেল না, সেখানে লেজ গুটিয়ে বসে পড়ল তখনই। কৃতিক সেদিকে এক নজর পরখ করে মৃদু হেসে আবারও নাকের ডগায় আঙুল ছোঁয়াতেই বুঝতে পারল ওর নোজ ব্লিডিং হচ্ছে। কৃতিক ঝাপসা চোখে আঙ্গুলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এগেইন দিস ফাকিং প্যানিক অ্যাটাক। বিরক্তিকর। কোনো মতে হাতের উল্টো পিঠ দিয়ে ভালো মতো রক্তটুকু মুছে কৃতিক কাপা হাতে পাহাড়ের ঢালের থেকে কুড়িয়ে আনা আধা ভাঙ্গা ফোনটা দিয়ে আর্জেন্ট লিখে মেসেজ করলো ফ্রেন্ডস গ্রুপে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আবারও সেই ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা নাম্বারে মেসেজ অপশনে গিয়ে কাপা হাতে টাইপ করলো কৃতিক, আবার আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলি হার্টবিট? তোকে ছাড়া আমি ঠিক নেই, মোটেই ঠিক নেই। তুই ঠিক আছিস তো জান? পুরোপুরি চোখ বুজে যাওয়ার আগে এতটুকুই টাইপ করেছিল কৃতিক। ও জানতো এই মেসেজ কিংবা এই নাম্বার কোনোটাই অরুর কাছে পৌঁছাবে না। আর তবুও ছন্নছাড়া বেপরোয়া মনটাকে কে বোঝাবে এই কথা? কেই বা দেবে অরুর খবর? আচ্ছা, ওরও আদৌ ঠিক আছে তো? মাঝরাতে বিশাল কক্ষের লাগোয়া কাঠের দরজায় তীব্র ছনাৎ ছনাৎ শব্দে যেন পুরো অন্দরমহল কেঁপে উঠেছে কৃতিককুঞ্জের। সে সাথে কাচের চুরি ভাঙার টুংটাং আওয়াজ। অমন শক্তপোক্ত দরজা ভেদ করে ভেতরের আওয়াজ তো বাইরে আসার কথা নয়। তবুও ভেতর থেকে অরুর গগন কাঁপানো হৃদয় বিদারক এক একটা চিৎকারে কম্পিত হচ্ছে অনুর শরীর। ওনা দিয়ে দু হাতের মুখ চেপে ধরে অরুর কক্ষের বাইরেই দাঁড়িয়ে আছে অনু। ওদিকে দরজার বাইরে কারোর উপস্থিতি টের পেতে বাড়াবাড়ি রকমের উত্তেজিত হয়ে উঠেছে অরু। নিজের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলেছে হাতের সবগুলো চুড়ি। অরুকে এভাবে বুক ফাটিয়ে কাঁদতে দেখে অনু কাপা গলায় বলে ওঠে, অরু
বোন আমার, একটু শান্ত হ। আমি মামির কাছ থেকে চাবি ছিনিয়ে এনে তোর রুমের দরজা খুলে দিচ্ছি, তবু এভাবে কাঁদিস না দয়া করে। অনুর কথায় তীব্র কান্নায় ভেঙে পড়ে অরু। বলল, জায়ান কৃতিককে ছাড়া আমি মরে যাব আপা। তুই দয়া করে আমাকে তার কাছে যেতে দে। আর কোনোদিন তোদের এই অপয়া মুখ দেখাবো না, তবুও তাকে ছাড়া বাঁচবো না। অনু ভেবে পায় না জায়ান কৃতিকের মতো একটা উগ্র মেজাজি দয়ামায়াহীন পাষণ্ড পুরুষের জন্য কিনা তার এইটুকু বোন এভাবে পাগল হয়ে গেল। কিন্তু কেন? কি এমন আছে জায়ান কৃতিকের মাঝে? কোন জাদু বলেই বা বশ করেছে সে অরুকে? কই, অনুর চোখে তো কোনোদিন তেমন কিছু পড়েনি। কৃতিক অরুকে জোর জবরদস্তি করে বিয়ে করেছে, ব্যাপারটা ভাবতে গেলেও মাঝে মাঝে সন্দেহ হয় অনুর। মনে মনে বলে, কি করে সম্ভব এটা? কৃতিক ভাইয়াকে তো কখনো অরুর দিকে ভালো করে তাকাতেও দেখলাম না, অথচ অরু কিনা তার জন্য এভাবে পাগলামি করছে। আচ্ছা, কৃতিক ভাইয়াকে আসলেই এতটা ভালোবাসা ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলেই অরুকে মারধর করে, তাহলে অরু কেন এমন করছে? একটু একটু ভালোবাসলে কি কোনোদিন এতটা পাগলামি করা যায়? মোটেই না। তার মানে কি কৃতিক ভাইয়ের ভালোবাসা ইনভিজুয়াল? আমরাই শুধু দেখতে পাই না। যার জন্য রয়েছে সে ঠিকই গভীরতা টের পেয়েছে এই ভালোবাসার। অনুর ভাবনার ছেদ ঘটে অরুর ফুপানো আওয়াজে। ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে অরু পুনরায় বলে, আপা দে না যেতে, মরে যাব তো। তুইও তো ভালোবাসিস, তাহলে আমি কি দোষ করেছি? অরুর কাকুতি মিনতি শুনে কান্না দমিয়ে রাখতে পারল না অনু। অজান্তে চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রু জল। অতঃপর কোনো মতে নিজেকে সংবরণ করে অনু বলল, কি করে যাবি কৃতিক ভাইয়ের কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশে চলে এসেছি, আর তোর জায়ান কৃতিক এখনো সেই ক্যালিফোর্নিয়াতে। অনুর কথায় এক প্রকার ঝাঁঝিয়ে উঠল অরু। অসম্ভব তেতো গলায় বলল, তাহলে কেন নিয়ে এলি আমাকে? তোদের কি মনে হয় ওনাকে ছাড়া আমি ভালো থাকবো? মোটেই না। জায়ান কৃতিককে ছাড়া পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর মাকেও কথাটা বলে দে। আমার স্বামী একবার ফিরে এলে পথ থেকে কৃতিককুঞ্জ থেকে হটিয়ে ছাড়বে, তবুও আমাকে ছাড়বে না। অনুর কষ্ট হচ্ছে খুব। ছোট বোনটার এমন দুরূহ অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়েও ভালোই সুস্থ। দু একটা কথা বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না, সেই ভেবে অনু চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। মনে মনে ঠিক করলো আজ মায়ের পা পড়ে অনুরোধ করে হলেও সব কিছু ঠিক করতে হবে। মামি আর রেজা ভাইয়ের বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। অরুকে আটকে রাখার মতো তো এমন কিছু হয়নি। ও তো আর উড়ে উড়ে আমেরিকা চলে যেতে পারবে না, তাহলে কেন এই নির্দয় আচরণ? ভেবে পায় না অনু। তাছাড়া অরু তো ঠিকই বলেছে, জায়ান কৃতিক অরুর খোঁজে বাংলাদেশে এলো বলে। তখন মামি আর মামির নেতা ছেলে রেজার যে তুলুথুনুর মতোই নাজেহাল অবস্থা হবে সেটা অনু ভালোই আঁচ করতে পারছে এখন থেকেই। অনুর ছোট্ট বোনটার উদ্ভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট থেকে অবশেষে কিছুটা হলেও হৃদয় টলল অনুর। মনের মণিকোঠায় কোথায় যেন চিনচিন নাড়া দিয়ে উঠল ওর। যেখানে মানুষ দুইটা একজন আরেকজনকে ছাড়া মরে যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচনা করে কী লাভ? বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্ম যে সম্পর্কে পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কটূক্তি দোহাই দেওয়ার নিজেকে ছেলে মানুষই নয় কি? জায়ান কৃতিক কবে বা মেনেছে এই সমাজের নিয়মকানুন? তার মতো মানুষকে সমাজের শেকলে বদ্ধ করা কেবলই কল্পনা মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হচ্ছে ওইটুকু মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পর এখন আবার শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলিয়ে নিজের ছোট্ট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ার চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্র সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ভ্যাপসা গরম, মাথার উপর অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটার জীবন ফুরিয়ে এসেছে বোধহয়।
তবুও কর্মক্ষেত্রে অটল সে। পুরাতন আমলের পাখা মজবুত তো হবেই, রাতের বেলাতেও একটুখানি ঠান্ডা হাওয়া নেই, তাই রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে ইজি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমির শেখ। সেই প্রথম জীবন থেকেই সাহিত্যে তার ভীষণ আগ্রহ। জামশেদ জায়ানের সাথে বিয়ে হওয়ার পরে তিনি মহলের এক কোণে একটা ছোট্টখাটো লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমির শেখকে। ভালোবাসার প্রকাশের ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছিলেন মেরির রঙ্গমহল। কিছু বছর আগেও ব্যবসায়ী কাজে স্বামীকে সাহায্য করার পরে সেই ফুসরতটুকু মিলত সেই সময়টা লাইব্রেরিতে কাটাতেন আজমির শেখ। খুব মন দিয়ে নাড়াচাড়া করতেন পছন্দের বইগুলো। একে একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর। এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারটা অবশিষ্ট নেই, তাই চোখের উপর মোটা ফ্রেমের চশমা লাগিয়েই বছরের পর বছরের অভ্যাসে কিছুটা শান দিতে বসেছেন তিনি আজ। আজমির শেখ যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে অনুর এমন আকস্মাৎ আগমনে ভ্রুকুটি করে আজমির শেখ বললেন, এটা কি ধরনের আচরণ অনু? কার রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখনো শিখতে পারোনি কেন? মায়ের কথায় কোনোরূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত কসলাতে বলল, মামি কেন অরুর রুমের দরজায় তালা লাগিয়ে রেখেছে মা? তুমি কিছু বলনি? আজমির শেখ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তালা লাগিয়েছে মানে? মায়ের কথার পাছে অনু কিছু বলবে তার আগে রুমের মাঝে আগমন ঘটে অনুর মামির জাহানারার। অনুরা আমেরিকা থেকে ফেরার পরে পুরো পরিবার শুধু এসে কৃতিকুঞ্জে হাজির হয়েছে তারা। উদ্দেশ্য আজমির শেখের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসের ছোটোখাটো কর্মকর্তা। তিনি মেইলি ঝুটঝামেলায় খুব কমই থাকেন, তবে কৃতিকুঞ্জের মতো আলিশান বাড়িতে 1 মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো অসুবিধা নেই। তার উপর এখন তার বোনও সুস্থ সবল হয়ে ফিরেছে। আগে তো ডিঙ্গি মেয়ে দুটোর সাথে জাহানারার সারাদিন কথা কাটাকাটি লেগেই থাকতো, এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির সাথে বেয়াদবি করলে কিভাবে মেয়েদেরকে সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালো করেই জানে। ওই জন্যই তো বউয়ের এক কথাতেই এখানে বেড়াতে চলে আসা। জাহানারার অবশ্য অন্য উদ্দেশ্য রয়েছে, সেটা ফলিয়ে তবে এ বাড়ি থেকে বিদায় হবে সে, তার আগে নয়। অনুর কথায় আশ্চর্য হয়ে আজমির শেখ কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগে জাহানারা এগিয়ে এসে বলেন, কি করব বলো আজমিরি? তোমার ছোট মেয়েটা অসহ্য রকমের চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলেছিল। তার উপর অন্দরমহলে সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখো একবার। মামির কথায় তেতে উঠে অনু বলল, ভাঙলে ওর স্বামীর টাকায় কেনা জিনিস ভেঙেছে, তাতে তোমার কি মামি? অনুর মুখে কৃতিকের গুণগান শুনে গর্জে উঠলেন আজমির শেখ। মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো। কে কার স্বামী? কোথাকার কোন থাইল্যান্ডে বসে বিয়ে করেছে, রেজিস্ট্রি করেছে, ওসব আমি মানি না। কেন মানেন না মা? অস্বীকার করতে পারবে অরু যে কৃতিক ভাইয়ের বিবাহিত স্ত্রী? তাছাড়া অরু 4 দিন যাবৎ কৃতিক ভাইয়ের সাথে ছিল, একসাথে একই ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? অনুর কথার পাছে আজমির শেখ কিছু বলার আগে জাহানারা মুখ দিয়ে বিরক্তিকর ছ্যাঁ উচ্চারণ করে বলে ওঠে, কতটা লজ্জা শরমের মাথা ফেলে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষ পর্যন্ত কিনা নিজের মায়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়লো। ছ্যা, আমার তো মনে হয় ওই ছেলে ফুর্তি করার জন্য এত নাটক করেছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। মামির কথায় শক্ত হয়ে এলো অনুর চোয়াল। এরা ভাবেটা কি, নিজেকে যা খুশি তাই বলে যাচ্ছে? ওদিকে আজমির শেখের ও কানে লেগেছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব বললে কানে লাগারই কথা। আজ নিজে ভাইয়ের বউ বলেছে, 2 দিন পর মহল্লার লোকেরাও বলবে, তারপর ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিঠ পিছে খিল্লি উড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচিকর মন্তব্য করবে। খুব গভীর
আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখনই সেসব কথা ভাবতে গেলে মেজাজ সপ্তম আসমানে চড়ে যায় আজমিনী শেখের। তিনি খ্যাপাটে অনুর তৎক্ষণাৎ ধমকের সুরে থামিয়ে দিয়ে বললেন, ওরও যদি একটা রাস্তার ছেলেকেও ভালোবাসতো তবুও তার অন্যান্য যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি, কিন্তু জায়ান কৃতিককে মানা যায় না। তাই এসব বিষয় নিয়ে আর একটাও কথা বাড়াবে না অনু, চুপচাপ থাকবে। সবার সব কিছু জানাজানি হয়ে যাওয়ার আগে অরুর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতো গলায় বলল, জায়ান কৃতিকের দুষ্টা কোথায় মা? তখন থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও এরকম একটা জটিল বিষয় নিয়ে। ব্যাপারটা মোটেও ভালো লাগছে না আজমির শেখের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, আমি বলেছি মেনে নেওয়া যায় না তার মানে যায় না, আর কোনো প্রশ্ন করবে না, এক্ষুনি নিজের রুমে যাও। অনু থমথমে গলায় বলল, যা ইচ্ছা করো মা, তবে নিজের জিদ আর আহমিকাকে এতটা বড় করে দেখতে যেও না, যার ফলস্বরূপ তোমার মেয়ের না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কথাটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে অরু রুমের চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু। অনু চলে যেতেই শুরু হয়ে যায় জাহানারার ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমির শেখের উদ্দেশ্যে বলেন, সে কবে থেকে বলছি তোমার আজমিরি অনু বড় হয়েছে। আমার রেজাউ মাশাল্লাহ নামদাম কামিয়েছে অনেক। পুরো ঢাকার দক্ষিণের ছাত্রলীগের সভাপতি হয়েছে 1 বছর। রেজার কথায় বড় বড় মাথাওয়ালা লোকেরাও এখন উঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমার নিজের চোখেই দেখলে। তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করে কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে কি এসব হয়? তাই এখন সময় আছে অরুর মতো উচ্ছন্নে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগে অনু আর রেজার ঘাড়ছড়াটা বেঁধে দাও। তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমার একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে জাহানারা পুনরায় বললেন, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি বোন। অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমির শেখ নয়, কিন্তু অরু এবার ইউএসএতে গিয়ে যা যা ঘটালো তাতে অনুর প্রতি সন্দেহ আর সংখ্যা দুটোই তার মনেও দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মানসম্মান খোয়া যাচ্ছে, এ সময় অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণাগুণ সম্পন্ন পাত্রস্থ করা অনেকটা চ্যালেঞ্জের মতোই। তাই আপাতত আজমির শেখের মাথায় জাহানারার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। ঠিকই তো, এইভাবে শর্ট নোটিসে কত সহজে দায়িত্ব নিয়ে সব কিছু গুছিয়ে ফেলেছে রেজা। তাছাড়া আরেকটা কথাও তো ঠিক, এখন আর সেই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানো পাতি নেতা নেই রেজা। নিজের যোগ্যতায় বেশ ভালোই নামদাম কামিয়েছে সে, দেখতে শুনতেও খারাপ না। এক কথায় পাত্র হিসেবে ভালো, শুধু ভালো নয় বরং বেশ ভালো। মামির কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পা ফেলে অরুর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই হুট করে সামনে চলে আসে রেজা আর ওর ছোট্ট বোন রূপা। না, রেজা অনুর পথ আটকে দাঁড়ায়নি, বরং দুজন দুদিক থেকে আসছিল বলেই পথিমধ্যে দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধহয় প্রথম সাক্ষাৎ ওদের, যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্রই পা দুটো থমকে যায় রেজার। রেজার পেছনে ওর ছোট্ট বোন রূপও ছিল। মাত্রই সন্ধ্যার টিউশন থেকে ফিরেছে সে, এখন রুমে যেত, কিন্তু পথিমধ্যে ভাইকে এভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনের আগন্তকে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিতেই চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, আরে ভাবি যে, কতদিন পর দেখা হলো তোমার সাথে। এমনিতে মেজাজ চড়াও হয়ে আছে, মাথাটা যন্ত্রণায় থিরিম থিরিম আওয়াজ করছে, তার উপর রূপার এমন অহেতুক ভাবি সম্বোধনে বেশ বিরক্ত হলো অনু। তৎক্ষণাৎ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কে তোর ভাবি? আপু বল। অনুর ধমকে রূপা মুখ কালো করে চলে যেতে রেজা খানিকটা এগিয়ে এসে শুধালো, কেমন আছো অনু? অনু বিরক্তিতে বিড়বিড়িয়ে উঠে বলল, ভালো নেই। কেন?
অনু এবার ঘুরে দাঁড়িয়ে আগাগোড়া পরখ করলো রেজাকে। আগের চেয়ে বেশভূষায় বেশ পরিবর্তন হয়েছে তার চেহারায়। এখন আগের মতো মদন মদন ভাবটা আর নেই। সাদা পাজামা পাঞ্জাবি আর মুখ ভর্তি খড়দাড়িতে ভালোই লাগছে দেখতে। কোথাও যেন একটা গুন্ডা মাস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনুর চোখে রেজাকে সেই আগের মতোই মদন মদন লাগছে। রেজা এখনো প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে অনু নিজের ভ্রম ছেড়ে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো? অনুর কথার পাছে রেজা স্নেহের স্বর বলিয়ে বলল, এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো, বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে বললে, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন জাতা? রেজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যিই হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মা আর ফুপি বিয়ে নিয়ে আলাপ করছে। আর একটু সবুর করো, তোমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার প্রকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে ওরুর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বস্ত্রকণ্ঠে বলল, রিডিকিউলাস। রেজা লাজুক হেসে হালকা মাথা চুলকে বলে ওঠে, হ্যাঁ ওটাই। রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখ ভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগি রাগি চেহারাটা মুহূর্তে ধারণ করলো অসহায় রূপ। মুখটি জুড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কের মেঘ। দেখে মনে হচ্ছে টলটলে চোখ দুটো থেকে এখনো নেমে আসবে অসহায় অপারক বাড়িধারা। তপ্ত রাশভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছেড়ে করিডোর দিয়ে যেতে যেতে বিড়বিড়ালো অনু, শুনেছি বাড়ির বড় মেয়েরা সব সময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসায় বেলায় একটুখানি স্বার্থপর হই তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি ওর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। কৃতিকুঞ্জের হলরুমে টানানো দেয়াল জুড়ো বিশাল ঘড়িটা ঢং ঢং আওয়াজ করে সকাল 8টার জানান দিচ্ছে। তবে এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচে ডাইনিংয়ের জায়গাটাও পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে ওরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লুকমা মুখে নিয়ে বসে বসে ফুপাচ্ছে ওরু। কিছুতেই মুখ থেকে গলায় নামাচ্ছে না। সেই কখন থেকে একইভাবে বসে আছে দেখে অনু এবার থমকে উঠে বলল, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? ওরু হেসকে তুলে বলে, খাবার গলা দিয়ে নামছে না আপা, আমি ওনার কাছে যাব। বিশ্বাস কর, ওনার থেকে এতটা দূরে চলে এসেছি সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবারও প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছরে কৃতিকের জন্য মাত্র 19-এ পা দেওয়া ওর এমন দুশ্চিন্তা দেখে অনু হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর ছোট্ট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বের মানুষ এতটা ছটফট আর আহাজারি করে জানা নেই অনুর। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে ওরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। কৃতিক ভাই ঠিক কোনো একদিন চলে আসবে। এখন খেয়ে নে। অনু কথাটা বলেছে কি বলেনি, তখনই ওর মুখের কথা ছোঁ মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিংয়ের দিকে এগিয়ে এসে জাহানারা বলেন, খাওয়া খাওয়া, বেশি করে খাওয়া। শরীর ভেঙে চুরে যা হাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই বাড়ির ছোট সাহেব সর্বনাশের কিছুটি আর বাদ রাখেনি। মামির
আকারে ইঙ্গিতে করা নোংরামি তিরস্কারে থমথমে হয়ে যায় অনুর মুখ। এসবের কারণেই তো অরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। অনুর এসব রাগ ঢাকের 2 পয়সা তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে এসে আঙুল উঁচিয়ে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখে বলে, দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে, কি ধকলটাই না গিয়েছে মেয়ের উপর দিয়ে। আগে তো এমন ছিলিস না, অথচ এবারের ছেলের সাথে কদিন থেকে এই হাল। হ্যাঁ রে অরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে অমন বড় সৎভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করে লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে চাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতেই চেঁচিয়ে উঠল অনু, মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথার মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইল অরু। আসলে তো আগের চেয়ে অনেকটা শুকিয়ে গেছে, তবে এটা আজ বা কাল নয়, প্রায় মাসখানিক আগে কৃতিক যখন হুট করে ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্য, কৃতিকের জন্যই শারীরিক এই অধপতন অরুর। তাই অরু নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চিবোতে চিবোতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় 15 বছর, সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে 12 বছরের ছোট মাত্র। এইটুকুনি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ছাজিয়ে উঠলেন জাহানারা। আশেপাশে কোনো কিছুর তোয়াক্কা না করে ঘিট মিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্টা হয়ে ফিরেছিস, আবার বড় বড় কথা বলা হচ্ছে? মহল্লার মানুষকে বলে দিলে তখন বুঝবি অপমান কাকে বলে। মামি, কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ের উপর পা ধোলাচ্ছ সেটা ওর স্বামীর টাকায় কেনা, তাই ভালোই ভালোই বলছি মুখ সামলাও, পরিণাম খারাপ হতে পারে। জায়ান কৃতিককে চেনো না তুমি? অনুর কথায় শেষ হতে জাহানারা তীরের ফলার মতো দৃষ্টি ভস্ম করল অনুকে। তিনি সেভাবেই তাকিয়ে বললেন, কদিন পর ছেলের বউ হবে বলে তোকে কিছু বলছি না অনু, তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দেব আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কি বলছো? কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা আকস্মাৎ ঘটনাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এসে কর্ণগহ্বরে ঝংকার তুলল অনুর। ও তৎক্ষণাৎ পাশ ঘুরে মায়ের দিকে তাকিয়ে আহত সুরে ডাকলো, মা। আচমনি সিঁড়ির রেলিং ধরে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই? অনু কাতরে উঠে বলল, এত তাড়াতাড়ি কেন মা? মাত্র কদিনই তো হলো আমরা দেশে ফিরলাম, তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএতে যেতে হবে, আর এখনই কি না? ওই জন্যই তো তাড়াহুড়ায় তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই পালন করতে পারলে তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে অরুর বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে অরুর বিয়ে হওয়াটা জরুরি, কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলে মানুষ পেছনের কাহিনী খুঁজতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়, তাই আপাতত অরুণ নয়, তোমার বিয়েটাই মোক্ষম আমার কাছে। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতে চেঁচিয়ে উঠল অনু, জোরালো কণ্ঠে বলল, হ্যাঁ, অনেক আপত্তি আছে, আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমির শেখ মুখে কিছুই বললেন না, চুপ করে খানিকটা তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না অনু, যখন তখন আবারও পড়ে যেতে পারি, তবে মনে হয় না এবার পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শুনো মায়ের, নয়তো পড়ে আফসোস করবে। মায়ের কথায় অরু 2 বোনই মুখ থেকে রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো? সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে, মনে হয় না আর শেষ রক্ষা হবে। অরু তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল, ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? এই
কি হবে ভাবতেই গিয়ে বুকের ভেতরে এলোপাথারি ঝড় উঠেছে অনুর। সেই ঝড়ে একে একে ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা ভরসা প্রতিশ্রুতি সব। প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মনস্পটে খচিত প্রতিটা সুন্দর মুহূর্তে যেন হুট করেই দাউ দাউ করে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে কেউ। অনু আর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। সবার সামনে এটো হাত ছুঁয়ে ছুটে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোনো একটা ঘর থেকে। সন্ধ্যা হতেই ল্যান্টার্ন আর স্ফটিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হিরোকো খচিত বারের চারিপাশ। ভেতরে সফট গানের তালে তালে শরীর দোলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল আবার কেউ বা অর্ধ মাতাল। তবুও মিউজিকের তালে তালে পায়ে পা মিলিয়ে কোমর ধুলাতে মোটেও অপারক নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে সেখানেই পার্স স্টুল পেতে ডোরাকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনো পুরোপুরি ফর্মাল ড্রেস। দেখে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মোটেই ডিসকোভার কিংবা হইহট্টগোল পছন্দ নয়। তাই নিজের মতো করে একটু খানি সময় কাটাতে হলে এখানে চলে আসে ও। ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ঝিমুচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধ ওরও নেশা ধরে এসেছে। কৃতিক ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দেব। ডোরা বেচারি হয়তো জানে না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসা চুপচাপ বসে রইল ও। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয় তখনই বারের মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, অ্যালিসা আর শায়রের। ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসি কৃতিকের কাছে ওকে একটু সময় দেওয়ার জন্য। ঠিক আগের মতো। ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলেশীন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বার স্টুল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধালো, দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস, তাহলে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বারে কি করছিস তুই? কৃতিক ঠোঁট উল্টে না সূচক মাথা নাড়িয়ে বলল, জানি না। স্যার একটু ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো অরুর বিড়াল। কৃতিক ভ্রুকুচকে বলল, তোকে জিজ্ঞেস করেছি, কতবার বলেছি ওর নাম মুখে নিবি না তুই? অ্যালিসা ওদের থামিয়ে দিয়ে বলল, থাম না তোরা জেগে, তুই তো বিড়াল দেখলে অ্যালার্জি বলে নাক সিটকাস। এখন তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করছিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে বসে আছিস? আদৌ ভার্সিটিতে গিয়েছিলি? কৃতিক কোনোরূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপর রেখে পুনরায় চুমুক দিয়ে ওয়াইনের গ্লাসে। কাগজে কি আছে দেখার জন্য অর্ণব তাড়াহুড়ো করে কাগজটা লুফে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে, তুই রিজেন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল? কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলে, আই নো। অ্যালিসা রেগেমেগে বলল, তাহলে হুট করে রিজেন দিয়েছিস কেন? অরুর জন্য? সব কিছুর একটা লিমিট থাকতে হয় যে কে, এভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করছিস তাতে তুই খুব শীঘ্রই মরে যাবি। সায়ন নাক চোখ শিকই তুলে বলল, গাইস ওর সাথে থাকতে থাকতে বিড়ালটাও অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোন দিন দেখব বিড়ালটাও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনের যুক্তি শুনে কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, আহ চুপ করবি তোরা? আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাইনি, বিডিতে যাওয়ার জন্য ছেড়েছি। এবার অর্ণব, অ্যালিসা, শায়র একযোগে বলল, কি তুই অবশেষে বিডিতে ফিরছিস? কৃতিক ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল, একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলো সুদে আসলে মিলাতে যাচ্ছি। তাছাড়া আরও একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটা বাকি পড়ে আছে। আমি আবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তির্যক ছুরির ফলার মতো কথাগুলো উকড়ে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে,
বাই দ্য ওয়ে, দিস ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র, অর্ণব, অ্যালিসা কাঁধে হাত দিয়ে অস্ফুটে বলে ওঠে, দোস্ত এবারে ভেকেশনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কটমটিয়ে সায়রের এক হাত ঝাড়া মেরে অ্যালিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কাঁধ থেকে হাত ছড়া গর্ধ। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুরাও মির্জাফরের মতো আচরণ করে। হাহ, দেখতে পারছি না, ছুতে পারছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা যায় কৃতি? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামলো অরু। অতঃপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টটা এখনও সেভ করা রয়েছে সেটার সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো মেল অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট ডিপিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে উরুর উপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ারস্টাইলে তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে অরু। ও জানে না এই মেল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশায় পেয়েছে, আশায় বাঁচছে চাষা, সেরকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেল পাঠায় অরু। কি জানি হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে, কারণ একটাই, কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলে এছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানা নেই অরুর। মেল পাঠানো শেষ হলেও সেই কখন থেকে একধ্যানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্ত ছাতকের ন্যায় তাকিয়ে আছে অরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছে আমি। এখন আপনি হীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখন কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিনরাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে। আর এখন সেই কষ্টটা সুদে আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্যই পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন এসব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সবশেষে বুক ভাঙা কাতর কান্না। এভাবেই যাচ্ছে অরুর দিন। অরু ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর খোঁজ নেই। যে কৃতিক জিদের তুবে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনোই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই। অরু হলফ করে বলতে পারে কৃতিক আসবে না। আর এখানেই হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। অরু তখনও টেবিলের উপর মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রুসিক্ত নোনা জল। ঠিক সেই সময় হুট করেই রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারোর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পেছনে চাইল অরু। দেখল দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না আর, সবসময় এইটুকুনি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদা নামিয়ে প্রশ্ন ছুড়ল অরু, কিছু বলবি আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটার দূরত্বে নেতিয়ে যাওয়া মনটা হুট করে লাফিয়ে উঠল অরুর হৃদগহীনে। কোথাও যেন প্রদীপ শিখার ন্যায় থপ করে জ্বলে উঠল এক ফালি আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট না করার সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনো রকমের ওড়নাটা জড়িয়ে
ছুট লাগালো মহলের ছাদের দিকে। কৃতিকর্যের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেরিয়ে চিলেকোঠার কাছে আসতেই হাঁপে উঠল অরু। দিনের দ্বিপ্রহর চলমান, তবু চারিদিকে চৈত্র মাসের খা খা রোদ্দুরে চোখ জ্বলে যাচ্ছে। এই সময়ে ছাদের দিকে তাকালেও কেমন গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুড়ে ফসকা পড়ে চামড়া উঠে আসবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যাও একটু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদে পেরিয়ে এদিকে আসতে আসতে হিটারের উত্তাপে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকার বরফ শীতল ঠান্ডা আবহাওয়া থেকে এসে এই রৌদ্রকে অরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়ানক লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকে গলা ছেড়ে ডাকলো, অরু শুনছেন? এদিকে আমি। ওর প্রিয় আগন্তুক কোন দিক দিয়ে আসবে তা ঠাহর করা যাচ্ছে না, তাই সহসা এদিক ওদিক উকি চুকি দিচ্ছে অরু। কিছু সময় যেতেই ওর চোখের সামনে দৃশ্যগত হলো সে আগন্তুক, কিন্তু এ তো জায়ান্ট নয়, জায়ান্ট ধারে কাছেও কেউ ও নয়। আকস্মাৎ ঝটকাটাকে সামলে দিতে পেরে হতভম্ব হয়ে সামনের মানুষটার দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছে অরু। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। কেমন আছিস অরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তাও অবাক না হয়ে মেকি হেসে অরু বলে, হ্যাঁ ভালো আছি। চিরচরিত মিথ্যে কথা, যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তাও বলতে হয় তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃতিকুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসে হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম। অনু আপা ডেকে পাঠিয়েছে, তোর নাকি মন মেজাজ ভালো নেই। অরু মৃদু হেসে মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পাছে নীলিমা কিছুই বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া প্ররোগ করলো ওর। মনে মনে ভাবল, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নুদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের না বালিকার মতোই লাগছে। গলার হাড় হাড্ডি সব বোঝা যাচ্ছে, তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন অরুর একতরফা ভালোবাসা বুঝল না কে জানে। নীলিমা সেই তখন থেকে চুপ হয়ে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি? চল নিচে যাই, এ বাড়িতে প্রথম এলি, তোকে কৃতিকুঞ্জ ঘুরিয়ে দেখায়। নীলিমা নাসূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না অরু। আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞেস করব না কেন এই দহন, সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মনমরা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবে বল? যে জায়গা সে তো গিয়েছে, যে যাওয়ার সে তো গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। অরু নাসূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্সে পড়তাম, এখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো। পরক্ষণেই চট করে বলে উঠল, অরু তোর তো সাহিত্যে বেশ আগ্রহ, তুই নোবেল পড়তে ভালোবাসিস, তুই একটা কাজ করতে পারিস, তুই বাংলা একাডেমির সাহিত্যকলার ভর্তি হয়ে জানা। ওখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে, বিভিন্ন বয়সের কবি, সাহিত্যিক, গল্পকাররা ওখানে এসে নিজের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করেন।
ভেতরে পাবলিক লাইব্রেরিও আছে, একেবারে মনোরম শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মন দিতে চায় তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্যের আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশের চারুকলা একাডেমিতে আমি প্রতিদিন আঁকি আর স্কাল্পচারের কাজ শিখতে যাই। তুই যদি সাহিত্যকলায় ভর্তি হোস তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারেই ফেলনা নয়, বরং অরুর ভাঙচুর মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সে সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশলী পরিকল্পনা। মনে মনে ভাবলো, এটাই সুযোগ। মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্যে মায়ের বেশ আগ্রহ। আমি একাডেমিতে ভর্তি হতে চাই শুনলে না করবে না নিশ্চয়ই। ওরু কিছু একটা ভাবছে দেখে নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় ওরও আশ্চর্য হয়ে বলল, কি বলছিস এসব নীলিমা? আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়ার কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না অরুর। সহসা কথা ঘুরিয়ে শোধালো, রাখ এসব মন খারাপের কথা। আমেরিকাতে কি করলি তাই বল। গোধূলি বেলায় বিকেলের অসহ্য তীব্র রোদ এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছড়াচ্ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পাড়ে নাতিশীতোষ্ণ হাওয়ার বেগ বেড়েছে, সেই সাথে বড় আম গাছটার ছায়ায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। ওরু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা দুলিয়ে বসতে বসতে বলল, আয় বলছি। নিকুশ আধারে ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ। সূর্যের শেষ লালিমাটুকু অবশিষ্ট নেই আর। চারিদিকে ভ্যাপসা গরম, শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশের বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তো তাই মনে হচ্ছে। ওর মাত্রই নীলিমাকে গেট থেকে রিস্কায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপর হাঁটু সমান লম্বা চুল অনেকটা শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতেও আজকাল কষ্ট হয়ে যায় অরুর। ও কোনো রকমের চুলগুলো মাথার উপর চুরু করে বাড়তে আন্দরমহলের দিকে যাচ্ছিল। তখনই ওপাশের বাগান বিলাসে চুপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে কন্ধনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালো মতোই ঠাহর করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসে অন্য পাশে দাঁড়াতেই ওরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা, আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব। আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো। কিন্তু বিশ্বাস করুন, আমি মোটেই ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথেই এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তিন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটুও ভালো থাকতেন না। তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিষ্যৎ মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কি বলল না বলল কিছুই শোনা গেল না। উল্টো অনু তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কি না, ডাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কলকাতার পিক আওয়াজ হলো। বোধহয় প্রত্যয় লাইনটা কেটে দিল। আর আমি এও জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখের মুখ দেখতে পারবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্ফুটে কথাটা বলেই শুকনো মরমর পাতার উপর ধপ করে বসে পড়ে বুবা কান্নায় ভেঙে পড়ে অনুর এহেন হাল
না হলে অরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত। কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে অরু। বোনের উপর রাগটা যেন পাহাড় সমান হয়ে উঠেছে। আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। অরু নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যে বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কী মানে ছিল আপা? অনুর দুহাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করেছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে অপারক কান্নার তালে। মনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা হাজার মাইল দূরে থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি? অথচ আমাকে দেখ ছাতক পাখির মতো ছটফট করছি জায়ান্ট কৃতিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান্ট কৃতিক তো প্রত্যয় ভাইয়ের মতো এতটা সদয় নয়। তাহলে কেন করলি এটা? অরুর কথা পাচ্ছে অনু এবার হেঁচকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতে মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগে আছে। এখন যদি আমিও এসব বলে মাকে নিরাশ করি তাহলে মাকে আর বাঁচাতে পারবো না অরু। পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম, এ আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথায় যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বললে তো সমস্যা কি? অনুর কান্নাকাটি দেখে অরু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল ও গিয়ে মাকে সত্যিটা বলবে, নরম সুরে বলবে, বোঝানোর চেষ্টা করবে। তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখে দ্রুত জায়গা ত্যাগ করলো অরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবল, আমি না হয় জায়ান কৃতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? পর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল আজমরি শেখ। বাংলাদেশে ফিরে আজকে প্রথম অফিসে গিয়েছিল তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করল অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলে না আজমরি শেখ। অরুর চোখে দিকে চাইলে কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমরি শেখের মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে ছি ভাবলেও বিরক্ত লাগে তার। অজ্ঞতায় সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন, কি প্রয়োজন? অরু প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল, তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওদিক থেকে, কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝে সকল শঙ্কাকে হটিয়ে অরু এবার চট করে বলেই ফেলল, মা, আপা একজনকে ভালোবাসে। তুমি রেজাবের সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরে যাবে। অরুর কথাটা তৎক্ষণাৎ হাতের বইটা দিবানে ছুঁড়ে মেরে গম্ভীর গলায় প্রশ্ন করল আজমরি শেখ। সে আবার কার সাথে নষ্টামো করে বেরিয়েছে? নোংরা কথাটা যেন আকারে ইঙ্গিতে অরুকে বলা হয়েছে সেটা অরু ভালো মতোই বুঝতে পেরেছে। তবুও মায়ের কথা গায়ে না মেখে নরম সুরে বলল, প্রত্যয় ভাইয়া, CFO অফ জেকে গ্রুপ। মায়ের কথায় অরু হ্যাসূচক মাথা নাড়াতেই কোথা থেকে যেন শক্ত চপাটাঘাত এসে আছড়ে পড়ল অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চর খেয়ে দু কদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চর খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রাখলো ও। অরুর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল অরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি?
অরু ফুপিয়ে উঠে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি আপা, তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। অরুর কথা শেষ করার আগে অনু তেতে উঠে বলল, কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতেই সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই? বল আমায়। অনুর প্রতিটা ঝাঁঝালো কথায় ডুকরে কেঁদে ওঠে অরু। ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবন যাপন তারই তো হদিশ নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কিনা তাও জানা নেই অরুর, অথচ সব অপবাদ সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পর তো এইসব অশান্তির ভয়ই পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে তার আগে আজমির শেখ বলে উঠলেন, তোমরা দুজন এক্ষুনি বাইরে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল, মা কোথায় খারাপ লাগছে তোমার? বলো আমায়, মাথা টিপে দেবো একটু? চুপচাপ বাইরে যাও। আজমির শেখের রাজবাড়ি আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল অনুর। তৎক্ষণাৎ অরুর হাত ধরে গম্ভীর গলায় বলল, চল। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাকে বিদায় জানিয়ে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশে ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতে প্রায় প্রতিটা বিকেলই আকাশ কালো করে তীব্র ঝড় ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন একটা বিকেল। মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বনু মহিষের পাল। সেথা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কালবৈশাখীর সংকেত। চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমির গেট দিয়ে বেরিয়ে অরু দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তাটা একটাও রিস্কার দেখা নেই, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে অরুকে। তবে মেন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ি। অরু ফুটপাত ধরে এগিয়ে আসতে সহসা গাড়ির কাছ নামিয়ে কিছুটা ঘাড় বাঁকিয়ে উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন। চোখে তার রোদ চশমা। অরু কাছাকাছি আসতে লোকটা আগ বাড়িয়ে বলল, আরে অরোরা যে? অরু সম্মোহনী হেসে জবাব দিল, জি অমিত ভাই। অমিত আরিয়ান, বাংলা একাডেমিতে যার যাতায়াত অহরহ, থাকবে নাই বা কেন? এ পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলের তালিকায় তার বইয়ের নামে সর্বাঙ্গে। সাহিত্যকলার সদস্যদের কাছে অমিত আরিয়ান অনেকটাই সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতায় অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোমান্টিক জনরায় উপন্যাসটি বের হয়েছে, সেটার পর থেকে অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। ওরও স্বভাব সুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরেই বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোটোখাটো টিপস। সেখান থেকে মূলত অরুর সাথে মুখ চেনাচেনির পরিচয়। দেখা হলে নিজের ছোট্ট বোনের মতোই লেখালেখিতে 2-1 লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। অরুও বড় ভাইয়ের মতোই শ্রদ্ধার নজরে দেখে অমিতকে। মাঝে মধ্যে নিজে থেকে 2-একটা প্রশ্নও করে বটে, যদি তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে একটু আহরণ করা যায় সে উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করার তো কোনো কারণ নেই। আজ অবধি কখনো কোনো মেয়ে ঘটিত কিংবা অন্য কোনো খারাপ স্ক্যান্ডালে নাম জড়ানি অমিতের। ওরও অন্তত শুনেনি কখনো। এ গলিতে কী করো অমিতের প্রশ্নের ভাবনায় সুতো ছিল অরুর। মৃদু হেসে জবাব দিল, এ গলিতেই থাকি আমি। ও এমজি, কোথায় থাকো? অরু ইতস্তত কণ্ঠে বলল, জি কৃতিকুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিত কেমন যেন দম আটকে আসে অরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে। অমিত আশ্চর্য হয়ে অরুর কথায় চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরী বাড়ির মেয়ে? জামশেদ জায়ান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করলো না অরুর, তাই গতানুগতিক কথা এড়িয়ে অরু বলল, আকাশ কালো করছে, মনে হয় ঝড় আসবে। আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝড়ে পড়বে তো। অরু দ্রুত পা চালাতে চালাতে বলল, দরকার নেই, চলে যেতে পারবো। অরু চলে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট উল্টে বলে উঠল,
এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? অরু ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতেই কানে ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে এক কাহিনী করে এসেছে, এখন আবার সন্ধ্যা পর্যন্ত বাইরে বাইরে ড্যাং ড্যাং করে বেড়ায়। আমিও দেখব আজমিনী কিভাবে বিয়ে দেয় এই ঢিঙ্গি মেয়েগুলোর। একজনকে তো এবারের ছেলে ফুর্তি করে ছেড়ে দিল, কই আর তো এলো না। জানি আর আসবেও না। যা নেওয়ার ছিল সে তো নিয়েছে, এখন আর কি করবে এই হাড্ডিওয়ালা মেয়েকে দিয়ে? ওরও জানে মামি চটে আছে, চটে থাকারই কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পর আজমির শেখ আর বিয়েটা নিয়ে কথা বাড়ায়নি। সেই তেজে মামিও আর কৃতিকুঞ্জ ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমিরি। তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবে এ বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়ী কাজে শহরের বাইরে গিয়েছে আজমির শেখ। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে অরুকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছে জাহানারা। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কী হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।